জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাবেক পুলিশের যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও সাবেক এডিসি রমনা শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম। এস.এম. আরিফের রিপোর্ট। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে গণঅভ্যুত্থান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন শিক্ষার্থী আনাজসহ ৬ জন। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলা করে প্রসিকিউশন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে এর রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল এক। রায়ে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারকে মৃত্যুদণ্ড এবং বাকি ৫ আসামির বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেয়া হয়। যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এইটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। চিফ প্রসিকিউটর জানান, এই রায় ভবিষ্যৎ সরকারি চাকরিজীবীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। রায়ে সংক্ষুব্ধ প্রকাশ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। নিচের সারির যারা একদম তারা আসলে সাজার আওতায় পড়ে না, তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারা সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে আপিল করব। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদদের স্বজনরা। তাদের মাঝেও ছিল অসন্তোষ। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার এটি দ্বিতীয় রায়। এর আগে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকাল থেকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল 10:30টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জামায়াত আমির বলেন, মানবিক বাংলাদেশে চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করা হবে। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন তামান্না সাদিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভার মাধ্যমে ৮ জেলার সফর শুরু করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে এসে 10:30টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখিরি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এখানে পাল্লা হচ্ছে 11 দলের প্রতীক, পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। অতীতের সরকারগুলো পাল্লা সহ্য করতে পারে নাই, এই জন্য পাল্লাকে তারা গুম করে ফেলেছিল। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। জামাত আমির বলেন, জামাত ক্ষমতায় গেলে দেশের সব সেক্টরে বিপ্লব ঘটবে। 11 দলীয় ঐক্যের সরকার কুষ্টিয়া চিনিকল সহ দেশের সব বন্ধ কলকারখানা খুলে দেবে। আমরা বিশ্বাস করি জনগণ যদি সুযোগ দেয় ইনশাআল্লাহ তাআলা লাজিম বাংলাদেশের সকল সেক্টরে বিপ্লব ঘটবে।
কুষ্টিয়ার চাল কলগুলো থেকে শুরু করে সারা দেশে চাঁদাবাজি বন্ধ করতে 11 দলীয় সরকার চাঁদাবাজদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন আমির। দুর্নীতির বন্ধ হলে 1 বছরেই দেশে পরিবর্তন দৃশ্যমান হবে বলেও উল্লেখ করেন তিনি। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদবোরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। জামাত আমির আরও বলেন, জামাত নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। শহরগুলোতে, বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয়, তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। এর আগে নির্বাচনী জনসভা সফল করতে কুষ্টিয়া জেলার 6টি উপজেলা থেকে 11 দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থক সহ লাখো মানুষ আবরার ফাহাদ স্টেডিয়ামে উপস্থিত হয়ে নানা রকম স্লোগান দেন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার জনসভা শেষে জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান চুয়াডাঙ্গা সফরে যাচ্ছেন। এ উপলক্ষে বিকেল 4টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা জামায়াতের আয়োজনে ও 10 দলের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডক্টর শফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামাতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন। এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদরের আংশিক সংসদ সদস্য প্রার্থী মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভা উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন ও দেশ নিয়ে নানান ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অধিকার ও পরিবর্তন চায়, কিন্তু একটি গোষ্ঠী ভোট নিয়ে ষড়যন্ত্র করছে, যে কারণে রাত থেকে ভোট কেন্দ্র পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 6টি নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে বিএনপি। 20 বছর পর সমাবেশে অংশগ্রহণ করে চট্টগ্রামবাসীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, দেশ ও নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। বিগত সরকারের মতো ভোট জালিয়াতি রোধ করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তার জন্য নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুলবে। পারবেন ইনশাআল্লাহ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই অঞ্চলের মানুষের একটি বড় দাবি আছে, কি সেটি? বাণিজ্যিক রাজধানী। বিগত বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছিল, কিন্তু সম্পূর্ণ করে যেতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। আমরা দেখেছি বিগত 15 বছরে এই ব্যাপারে কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেনি। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয়, তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়,
সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে। বেকারত্ব দূর করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলেও জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনাদের রায়ে ইনশাল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেড এর সংখ্যা বৃদ্ধি করব। কে ইপিজেড এর মতন আরো ইপিজেড আমরা তৈরি করব, যাতে আরো লক্ষ লক্ষ তরুণ সমাজের সদস্যরা সেখানে চাকরি সংস্থান করতে পারে, কর্মসংস্থান করতে পারে। মানুষের দৈনন্দিন জীবনযাপন সহজ করতে নানা সুবিধা দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে। কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। বিএনপি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো ইনশাল্লাহ বিএনপি সরকারে গেলে ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করব। 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন, তাহলেই একমাত্র আমরা এই পরিবর্তনগুলো করতে পারবো। পরে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠ, কুমিল্লার 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের দলীয় আমাদের জোট প্রার্থী আছে, ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন, ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে, আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে। বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার দূরত্ব 250 কিলোমিটার। এই 250 কিলোমিটার দূরত্বে একদিনে 6টি সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ের কাঁচপুরের বালুর মাঠে। এসব সমাবেশ থেকে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার জন্য আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ইউসুফ আলী, মাই টিভি। বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় গেলে দুর্নীতিকে জিরো টলারেন্স দেখাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে নিজ নির্বাচনী এলাকার ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি আমানতের খেয়ানত করে না, বিএনপি জনগণের যে ভোট নেয় এইটা দেশের উন্নয়নের কাজ করে। এ সময় তিনি কেউ যাতে বিভেদ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানান। তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে বসবাসের আহ্বান জানান। এ সময় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল। ট্রেনিং নাও, প্লাম্বার হও, কার্পেন্টার হও, ইলেকট্রিশিয়ান হও, বিদেশের ভুড়ি চাকরি, ড্রাইভার হও, দেখি অনেক চাকরি, কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে যেতে হবে। আমরা এই কাজগুলো করতে চাই, এইভাবে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজগুলো আমরা অতীতে করা শুরু করেছি, ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি তাহলে আমরা এই কাজগুলো করবো। সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, জনসভাও করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। ফরিদপুর থেকে নির্বাচনী আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। ফরিদপুরের নির্বাচনী প্রচারণার চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। প্রচারণার পঞ্চম দিনের মতো কিন্তু সারা দেশের নয়, ফরিদপুরেও চলছে নির্বাচনী প্রচারণা। আমরা সকাল থেকেই বিভিন্ন আসনে ঘুরেছি এবং দেখেছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি এখন রয়েছি ফরিদপুর সদর আসনে, যেখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বিএনপি থেকে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা চৌধুরী নায়েব ইউসুফ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি এই আসনেরই সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফেরই কন্যা। এক কথায় বলা যায় যে তিনি এই একজন রাজনৈতিক পরিবারের কন্যা তিনি। তো সেই হিসেবে তিনি, যেহেতু তার পরিবারই কিন্তু এই আসনটিতে বিগত দিনে তারা প্রতিনিধিত্ব করেছেন, সেই হিসেবে তার কন্যা হিসেবে কিন্তু তিনিও এবার ভোটের মাঠে নেমেছেন এবং প্রার্থীদের সাথেও কথা বলছেন। তো আমার সাথে তিনি এখন উপস্থিত রয়েছেন। আমি তার কাছে জানতে চাইব যে প্রচারণা তো পঞ্চম দিন চলছে, তো
তো আপনি তো অনেক দিন যাবতই এই আসনে এবং আপনার পরিবারও এই আসনের মানুষের সেবা করেছে, তো সবকিছু মিলিয়ে আপনার থেকে তো অনেক কিছুই প্রত্যাশা করে ভোটাররা। আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কেমন সাড়া পাচ্ছেন? অন্যান্য প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছে তাদের কাছে তাদেরকে আপনি কিভাবে দেখছেন? আমাদের এই ফরিদপুর ৩ আসনটি আসলে বিএনপির ছিল এত বছর। আপনারা জানেন আমার আব্বা এখান থেকে এমপি হয়েছে। এবং ফরিদপুরের মানুষ ধানের শীষের মেইন, এখানে মেজরিটি হলো ধানের শীষের সাপোর্টার। আর এখানে প্রতিশ্রুতি আসলে আমাদের দল যেটা প্রতিশ্রুতি সারা বাংলাদেশের মানুষের জন্য যে একটি কল্যাণের রাষ্ট্র আমরা গড়ব, সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই হলো আমাদের দলের প্রধান উদ্দেশ্য। আমরা প্রান্তিক মানুষদের জন্য ফ্যামিলি কার্ড, মহিলাদের স্বাবলম্বী করার জন্য এবং ক্ষমতায়িত করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড থেকে শুরু করে, এবং আপনারা জানেন যে আমরা পদ্মাপাড়ের মানুষ, এখানে পদ্মা বাঁচাও যে কর্মসূচি এবং পরিকল্পনা দলের, এতে করে আমাদের নদীটা বাঁচবে। তাছাড়াও শিক্ষাক্ষেত্রে সুন্দর শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই সব মিলিয়ে আমাদের দলের এবং আমার প্রতিশ্রুতি এই ফরিদপুরবাসীর প্রতি। এই আসনে তো আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে নারীদের জন্য বিশেষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা হচ্ছে। আপনি একজন নারী প্রার্থী, সবকিছু মিলিয়ে এই আসনের নারী ভোটারদের উদ্দেশ্যে যদি 30 সেকেন্ডের মধ্যে কিছু বলতেন। নারীদের আসলে মাথা উঁচু করে সম্মানের সাথে থাকতে হবে, সারা বাংলাদেশের নারী তথা ফরিদপুরের নারীরা। তার জন্য নারীদের স্বাবলম্বী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। আমি মেয়েদেরকে, মহিলাদেরকে আমি সেটাই বোঝাচ্ছি যে এখন কাজ করতে হবে, ঘরের কাজ করতে হবে, সাথে সাথে দেশের কাজে হাত বাড়িয়ে দিতে হবে এবং স্বাবলম্বী হতে হবে। এই ধরনের কথাগুলো আসলে তারা কোন অবস্থায় আছে তারা নিজেরাও বোঝে না, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং তাদের মুখে হাসি ফোটাবো এবং তারা ভালো থাকবে, এই ধরনের কথাগুলো তাদেরকে আমি বলার চেষ্টা করছি। তাবাসসুম, যেমনটি শুনছিলেন যে এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফ, তিনি বলছিলেন যে তার বিভিন্ন ইশতেহারের কথা। আপনাকে একটি বিষয় বলে রাখি যে এই ফরিদপুর সদর আসনটি কিন্তু 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত, যার ভোটার সংখ্যা প্রায় 4,32,000 মতো। তো সবকিছু মিলিয়ে আমরা যেমনটি দেখেছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে ফরিদপুর সদর আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। তাবাসসুম, জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে নির্বাচনের প্রচারণার সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের প্রতিনিধি শফিকুল ইসলাম জনি। রাজধানীর খিলক্ষেত এলাকায় ঢাকা 18 আসনের জামায়াত এনসিপি সমর্থিত 10 দলীয় জোট প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন আরিফুল ইসলাম আদিব। সকাল 10:30টার দিকে খিলক্ষেতের ডুমনি এলাকার নূরপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। হামলায় জোট প্রার্থী সহ অন্তত 12 থেকে 13 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে 10 দলীয় জোট প্রার্থীর মিডিয়া সমন্বয়ক কামরুল হাসান বলেন, বিএনপি সন্ত্রাসীদের হামলায় নূরপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ বরকতুল্লাহ ও তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ অন্তত 12 জন গুরুতর আহত হয়েছে। অপরদিকে হামলার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে 43 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা দিদার মোল্লা অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন এ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। দিদার মোল্লাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে 24 ঘন্টার মধ্যে আটক করতে হবে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে কোন ধরনের সন্ত্রাসী হামলা বরদাস্ত করা হবে না। যে যার কথা সে বলেছে দিদার মোল্লাকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি এবং আমরা বলেছি যে এবং একটা তদন্ত কমিটি করেছি। আমরা অল্প সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে যদি সে দোষী হয় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সকালে ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। এ সময় তিনি ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা দেন। মতবিনিময় সভায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং 10 ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব ABM আবু বাকার সিদ্দিক স্বাক্ষর করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী 11 ও 12 ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারা দেশে নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এ ছুটি কার্যকর হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী 10 ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।